এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, ঠিক আছে, আমি যদি এটাকে এ বি সি দিই, এটা যদি সমকোণ দিই আর এটা যদি থিটা কোণ দিই, ঠিক আছে, এই থিটা কোণের বিপরীত বাহু কি আসার সময় বিপরীত বাহু, ঠিক আছে, যাকে আমার ভাষা আরেকটা ভাষা বলি লম্ব। কি বলি? লম্ব। তাহলে থিটা কোণের বিপরীত বাহুকে বলা হয় বিপরীত বাহু বা লম্ব, আর সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। কি বলা হয়? অতিভুজ। কি বলা হয়? অতিভুজ। আর লম্ব অতিভুজ বের করার পর যেটা থাকবে সেটা হচ্ছে কি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বা আমরা যেটাকে বলি ভূমি। কি বলি? ভূমি। ঠিক আছে, একইভাবে যদি আমরা এই চিত্রটাকে উল্টোভাবে আঁকি, একটু খেয়াল করি, ঠিক আছে, এইটা যদি আমি পি দিই, এটা যদি এম দিই, এটা যদি ও দিই, ঠিক আছে, আর এটা যদি আমরা থিটা মানে কি থিটা কোণ দিই, এটা যদি সমকোণ দিই, এই সমকোণের বিরুদ্ধে কি হবে? অতিভুজ হবে। ঠিক আছে, আর এটা কি হবে? সমকোণ এই থিটা কোণ বিরুদ্ধে কি হবে? বিপরীত বাহু, যাকে আমরা বলি লম্ব। ঠিক আছে, আর একটা হচ্ছে সন্নিহিত বাহু, ঠিক আছে, বা ভূমি। এবার একটু খেয়াল করি, সুতরাং আমরা কি পাই? সমকোণী ত্রিভুজের কয়টি বাহু পাই? 3টে বাহু পাই। সুতরাং সমকোণী ত্রিভুজের 3টি বাহু। নাম্বার 1 সেটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে যে কি অতিভুজ। কি অতিভুজ? অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু। ঠিক আছে, সমকোণের বিপরীত বাহু। নাম্বার 2 আরটা হচ্ছে যে বিপরীত বাহু। ঠিক আছে, বিপরীত বাহু বা লম্ব। এটা হচ্ছে যে সূক্ষ্মকোণ বা থিটা কোণ। থিটা কোণের বিপরীত বিপরীত বাহু। মনে রাখবেন, এখানে যে থিটা কোণ না, এখানে আলফা বিটা গামা আমরা কত ক্লাস পড়েছিলাম। ঠিক আছে, আলফা বিটা গামা ওমেগা, ঠিক আছে, ফাই, ঠিক আছে, থিটা, এগুলো সবগুলো মানে কি এখানে আমরা এটাকে আলফা ধরতে পারি, আলফা ধরতে পারি, বিটা ধরতে পারি, গামা ধরতে পারি, তারপর ফাই ধরতে পারি, ওমেগা ধরতে পারি, থিটা ধরতে পারি। ঠিক আছে, এই থিটা কোণ যেখানে আছে মানে এগুলো কোণ, এই কোণের বিপরীত বাহুটাকে বলা হয় বিপরীত বাহু বা লম্ব। আরেকটা আছে, ওটা হচ্ছে কি সন্নিহিত বাহু, যাকে আমরা বলি ভূমি। তাহলে সন্নিহিত বাহু, যেটাকে আমরা বলি ভূমি। বুঝা গেছে এটা? এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত, কিন্তু ত্রিকোণমিতির অনুপাত আলোচনা করতে গেলে আমাকে আগে এই জিনিসটা আগে বুঝতে হবে, কারণ ত্রিকোণমিতি এটা বোঝা ছাড়া কি ত্রিকোণমিতি সহজে বোঝা যাবে না। তো গত ক্লাসে আমি কি এই যে অতিভুজ, লম্ব, ভূমি নিয়ে কথা বলছি, আজকে একটু দেখা দিলাম। এখন আমরা শিখবো ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, এটা শেষ করার পরে কেমন? তাহলে একটু মুছে দিচ্ছে এটা। ত্রিকোণমিতিক অনুপাত, যাকে ইংলিশে বলা হচ্ছে ট্রিগোনোমেট্রিক রেশিও। ঠিক আছে, এখন থেকে আস্তে আস্তে ইংলিশ মানে কি প্র্যাকটিস শুরু করে দেন, ভালো হবে। তো ত্রিকোণমিতিক অনুপাত, যার ইংলিশ হচ্ছে কি ত্রিকোণমিতিক কি রেশিও। কেমন? সমকোণী সমকোণী ত্রিভুজের, কারণ আমরা এটাও দেখলামই, একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে যে কোনো দুই বাহুর অনুপাতকে ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিগোনোমেট্রিক রেশিও বলে। ঠিক আছে, এবার খেয়াল করি, একটু আগে দেশে দেখলাম আমরা, প্রথমে কি ছিল জানো? এরকম একটা ত্রিভুজ ছিল। ঠিক আছে, এই ত্রিভুজ আমরা এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, এটা সমকোণ, এটা কি থিটা কোণ। ঠিক আছে, থিটা কোণের বিপরীত বাহু কি বলা হয়? বিপরীত বাহু বলা হয়। তাহলে বিপরীত বাহু, যাকে আমরা বলি লম্ব। ঠিক আছে, একটা বললে হবে। আর আরেকটা হচ্ছে সন্নিহিত বাহু,
যেটাকে আবার কি বলে ভূমিও বলে। আর সমকোণ বিভুজ কি হবে অতিভুজ, কি এটা অতিভুজ। ঠিক আছে, এখন কি বলছি একটু খেয়াল করি। সমকোণী ত্রিভুজের যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বাকি দুটোকে সূক্ষ্মকোণ তাকে বলে সমকোণ ত্রিভুজ। এটা সমকোণ ত্রিভুজ। সমকোণ ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে, এখানে সূক্ষ্মকোণটা থিটা, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ আর সূক্ষ্মকোণ কাকে বলে, যে কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে ছোট, যে কোনো কি 90 ডিগ্রির চেয়ে ছোট আর 0 ডিগ্রির চেয়ে বড়। ঠিক আছে, তাকে বলে সূক্ষ্মকোণ। তাহলে এখানে থিটা কোণ কি সূক্ষ্মকোণ। তাহলে একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে যে কোনো দুই বাহুর অনুপাত, এখানে দুইটা বাহু আছে কোথায়, এখানে কয়টা বাহু, তিনটা বাহু আছে না। তো একটা কাজ করি আমরা প্রথমে এই বিপরীত বাহু বা অতিভুজ আনি। ঠিক আছে, তাহলে বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে এখানে তিনটা বাহু তো আমি দুটো নিছি। ঠিক আছে, এই দুটো বাহু নিছি, তাদের অনুপাত, অনুপাত মানে এই যে এটা। ঠিক আছে, তারপরে আবার প্রতিভূতি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বাই অতিভুজ। ঠিক আছে, আমি একবার এইটা এটা নিছি, আবার এটা কি নিলাম, এইটা আর এটা নিলাম। ঠিক আছে, কেমন নিলাম সেটা পরে বলতেছি। আবার আসো, সেটা কি হবে বিপরীত বাহু, বিপরীত বাহু বাই কি মানে কি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তার মানে খেয়াল করি, প্রথমে আমরা বিপরীত বাহু বাই অতিভুজ নিছি, আবার সন্নিহিত বাহু বাই অতিভুজ নিছি, আবার বিপরীত বাহু বাই কি নিছি সন্নিহিত বাহু নিছি। এটাকে উল্টা করে দিই, এটা কাজ করি, এটা উল্টা করি, এটা উল্টা করলে কি আসবে, আচ্ছা লিখে দিই কেন উল্টা করি, এটা উল্টা করলে কি আসবে সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। ঠিক আছে, এটা উল্টা এটা করছি না, আবার এটা উল্টা করে দিই, সেটা কি উল্টা কি, এখানে আসছিল কি অতিভুজ নিচে ছিল, এবার যাবো উপরে, আর সন্নিহিত বাহু ছিল উপরে, আসবে কোথায় নিচে। ঠিক আছে, এই একটা নিলাম, তাহলে এইটার উল্টে এটা নিচ্ছি, আবার এইটার উল্টে এটা নিচ্ছি। আরেকটা কি আছে, আরেকটা আছে যে আরেকটা আছে এখানে বিপরীত বাহু অতিভুজ ছিল না, এগুলো কি হবে অতিভুজ, অতিভুজ বাই বিপরীত বাহু। একটু খেয়াল করি, তার মানে এই একটা ত্রিভুজের তিনটি বাহু, একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে বিপরীত বাহু, আর একটা হচ্ছে সন্নিহিত বাহু। এই বাহুগুলা যদি আমি দুটো দুটো করি না, এখানে কি বলছে দুই বাহুর অনুপাত। আমি প্রথম নিছি কি বিপরীত বাহু বাই অতিভুজ নিছি, সন্নিহিত বাহু বাই অতিভুজ নিছি, বিপরীত বাহু বাই মানে সন্নিহিত বাহু নিছি, তবে এটা উল্টা নিছি, এটার উল্টা নিছি, এটার উল্টা নিছি, নিছি না। এভাবে 6 ভাবে কি করে নেওয়া যায়, তা 3টাকে 6 ভাবে নেওয়া গেছে, 3টাকে 6 ভাবে নেওয়া গেছে। এবার খেয়াল করি, ঠিক আছে, এবার খেয়াল করি, এই যে বিপরীত বাহু বাই অতিভুজ, সন্নিহিত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, অতিভুজ বাই সন্নিহিত বাহু, অতিভুজ বাই বিপরীত বাহু, এগুলা সেভাবে লেখার একটা কি আছে, একটা কারণ আছে। আমি কিন্তু আমার মতো করে লিখছি। এবার একটু খেয়াল করি, এগুলাকে বলা, একটু খেয়াল করি, সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট কোণের সাপেক্ষে যে কোনো দুই বাহুর অনুপাত, এই যে অনুপাত 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 অনুপাত, এগুলোকে বলে ত্রিকোণমিতিক অনুপাত। তার মানে এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত, 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 এটাও একটা কি ত্রিকোণমিতিক অনুপাত। আমার কথা বুঝতে পারছি। তাহলে সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে যে কোনো দুই বাহুর অনুপাত এভাবে লেখা যায়, 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 এভাবে লেখা যায়। ঠিক আছে, মানে এই তিনটা বাহুকে 6 ভাবে লেখা যায়, আর এই তিনটা বাহুকে 6 ভাবে লেখা যায় বিদায়, তাহলে এগুলোকে বলে ত্রিকোণমিতিক অনুপাত। শুধু কেউ যদি প্রশ্ন করে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি, উত্তর হচ্ছে 6টি। উত্তর হচ্ছে কয়টি, 6টি। প্রথমে হচ্ছে যে কি বিপরীত বাহু বাই অতিভুজ, পরটা হচ্ছে যে কি সন্নিহিত বাহু বাই অতিভুজ, পরটা হচ্ছে বিপরীত বাহু বাই কি সন্নিহিত বাহু, তারপর এটার উল্টা সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, তারপর এটা উল্টা অতিভুজ বাই সন্নিহিত বাহু, তারপর এটা উল্টা অতিভুজ বাই বিপরীত বাহু। তাহলে ত্রিকোণ অনুপাত কয়টা, 6টা। তা ত্রিকোণ কাকে বলে, সমকোণী ত্রিভুজের যে কোনো একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে দুই বাহুর অনুপাতকে ত্রিকোণমিতিক অনুপাত বলে। তাহলে এটা যদি ত্রিকোণমিতিক মানে কি সমকোণ ত্রিভুজ হয়, এই সমকোণ ত্রিভুজের বাহু করে 3টা, এই 3টার আলোকে আমরা দুই বাহু করে নিলে আমরা 6টা অনুপাত পাবো। সুতরাং ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, 6টা। এখন কথা হচ্ছে ভাই আপনি এভাবে কেন লিখলেন, ঠিক আছে, অবশ্যই একটা কারণ আছে। সেটা হচ্ছে যে
এই বিপরীত বাহু বাই অতিভুজকে বলা হয় সাইন থিটা। কি বলা হয়? সাইন থিটা। এখন কথা, থিটা কি ফিক্স? থিটা ফিক্স না, এটা তো একটা কোণ, তাই না? এখানে আমি আলফা আনতে পারি, বিটা আনতে পারি, গামা আনতে পারি, ফাই আনতে পারি, ওমেগা আনতে পারি, অনেক কিছু আনতে পারি, তাই না? আমি থিটা আনলাম, তো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা। ঠিক আছে, আচ্ছা সরি সরি, এটা কট থিটা, কট থিটা। এটা হচ্ছে কি সেক থিটা। এইটা আমাদের আগের বই ছিল কোসেক থিটা, এখন হয়ে গেছে সি এস সি থিটা। কথা বুঝতে পারছি? মানে আপনাদের বই সি এস সি থিটা নামে পরিচিত। ঠিক আছে, তাহলে আমার সাথে কথা বলেন, যদিও এখানে শোনা যাবে না, তারপর একটু কি বলতেছে আর কি। তাহলে ত্রিকোণমিতি কাকে বলে? সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট কোণের সাপেক্ষে যে কোনো দুই বাহুর অনুপাতকে বলে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতি কয়টি? 6টি। 1 2 3 4 5 6। কথা বুঝতে পারছি? 5 6। এই 6টাকে আবার সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, তারপরে কি সেক থিটা, কোসেক থিটার নামে কি পরিচিত। তার মানে এটার নাম কি? সাইন থিটা। এটার নাম কি? কস থিটা। এটার নাম কি? ট্যান থিটা। এটার নাম কি? কট থিটা। এটার নাম কি? সেক থিটা। এর নাম কি? কোসেক থিটা বা সিএসসি থিটা। কথা বুঝতে পারছে? এটা আমি একটু শর্টকাট আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি। ঠিক আছে, আসেন, এটা লিখছেন তাই না? লিখবেন, ভিডিও পোস্ট করে লিখবেন, কেমন? এখন আমি একটু কিভাবে আপনাদের শিখান সেটা একটু কি আমি দুটো নিয়ম দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার অনুপাত হয়েছে কয়টা? 6টা। কি পাইছি? প্রথমে পাইছি সাইন থিটা, তারপর পাইছি কি কস থিটা, তারপর পাইছি ট্যান থিটা, তারপর পাইছি কি কট থিটা। ঠিক আছে, তারপর পাইছি সেক থিটা, তারপর পাইছি আমরা কি কোসেক থিটা বা সিএসসি থিটা। কথা বুঝতে পারছি? এখন আমরা দুটা নিয়ম শিখি। একটা হচ্ছে সাগরে লবণ আছে, কবরে কবরে ভূত আছে। যদিও কবর ভূত থাকে না, কিন্তু সূত্রের কারণে আমরা বলতেছি আর কি, কবরে ভূত আছে, তেরা লম্বা ভূত। ঠিক আছে, একটু খেয়াল করি। এই সাগর দিয়ে বোঝাচ্ছে সাইন, লবণ দিয়ে বোঝাচ্ছে লম্ব, আর আছে বোঝাচ্ছে অতিভুজ। কি বোঝাচ্ছে? অতিভুজ। তা সাইন মানে কি? লম্ব মানে কি? বিপরীত বাহু। আমরা জানবো মানে কি? বিপরীত বাহু। আর অতিভুজ মানে নিচেরটা। ঠিক আছে, তাহলে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ বা বিপরীত বাহু বাই অতিভুজ। কথা বুঝতে পারছি? কস, কবর, কবর মানে কি? কস। ভূত মানে কি? ভূমি। ভূত মানে কি? ভূমি। আর ভূমিকে বলা হয় সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। কেউ যদি ভূমি লেখো তাও হবে, কোনো সমস্যা নাই। আর আছে বোঝা যাচ্ছে অতিভুজ। কি? অতিভুজ। ঠিক আছে, তারপরে টেরা দিয়ে বোঝা যাচ্ছে ট্যান, লম্ব দিয়ে বোঝা যাচ্ছে লম্ব, আর ভূ দিয়ে বোঝা যাচ্ছে কি? ভূমি। ঠিক আছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে লম্ব মানে কি? বিপরীত বাহু, বিপরীত বাহু। আর ভূমি মানে কি? সন্নিহিত বাহু। কেউ ভূমি লিখলেও কোনো সমস্যা নেই। কথা বুঝে গেছে? এই তিনে বুঝে গেছে। তাহলে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। তাহলে কি? সাইন থিটা মানে বিপরীত বাহু বাই অতিভুজ, কস থিটা মানে সন্নিহিত বাহু বাই অতিভুজ, ট্যান থিটা মানে কি? বিপরীত বাহু বাই কি? সন্নিহিত বাহু। এভাবে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। কথা বুঝে গেছে? এখন এই জিনিসটা অনেকে মুখস্থ করে বুঝে বুঝে এই জিনিসটা কি লিখতে পারে, তাই না? কিন্তু আমি যখন স্টুডেন্ট ছিলাম, মানে এখন তো স্টুডেন্ট আছি, বাট যখন 9 স্টুডেন্ট ছিলাম তখন আমাদের একটা স্যার ছিল, আরিফ বিল্লাহ স্যার। উনি আমাদেরকে পড়াইছে ভাবে যে সাইন থিটা মানে লতি, তারপরে কস থিটা মানে ভূতি। ঠিক আছে, ট্যান থিটা মানে লবু। ঠিক আছে, এটা খেয়াল করি। তো সাইন থিটা লম্ব বাই অতিভুজ, বিপরীত বাহু বাই অতিভুজ, কস থিটা মানে মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। সন্নিহিত বাহু মানে ভূমি না, অতিভুজ। আর ল মানে কি? লম্ব মানে বিপরীত বাহু, ভূ মানে কি? সন্নিহিত বাহু বা ভূমি। তো এটাও সহজ না? তা বলতো লতি ভূতি লঘু, লতি ভূতি লঘু, লতি ভূতি লঘু। এখন এইটা আমরা শিখলেও আমরা কোনো টিচারের সামনে উচ্চারণ করতাম না। স্যার যদি বলতো এই কস থিটা বলো, আমরা বলতাম যে কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। কখনোই বলতাম না কস থিটা মানে ভূতি, এটা বলে দিবে একটা থাপ্পড়। ঠিক আছে, এটা বলা যাবে না। তাহলে কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। এটা একটা মনে রাখা একটা শর্টকাট ফর্ম আর কি। ঠিক আছে, কথা বুঝে গেছে? লতি ভূতি লঘু। এখন এই তিনটা তো আমরা পারবো, এভাবে মুখস্থ করলাম বা বের করলাম।
কট থিটা এরকম বের করতে হবে না, কারণ কট থিটা কার উল্টা? ট্যান এর উল্টা। তাহলে উল্টা করলে কি হবে? সন্নিহিত বাহু বাই কি হবে? বিপরীত বিপরীত বাহু। আগে যে লিখছিলাম ওটার সাথে মিল আছে কিনা? মিল আছে। স্যাক কার উল্টা? কসের উল্টা। সন্নিহিত বাহু অতিভুজ না, উল্টা করে। উল্টা করলে হবে যে কি? অতিভুজ বাই সন্নিহিত বাহু। ঠিক আছে। আর CSC, ঠিক আছে, এই থিটার কার উল্টা? সাইনের উল্টা। সাইন কি ছিল? বিপরীত বাহু অতিভুজ না? এটা কি হবে? অতিভুজ বাই কি? বিপরীত বাহু। ঠিক আছে। আপনি যদি এই তিনটা মুখস্থ করতে পারেন, বাকি তিনটা আপনি এমনি পারবেন, তাই না? তাহলে এই তিনটা মুখস্থ করা উচিত। ঠিক আছে। কি? সাগর লবণ আছে, কবর বুধ আছে, তেরো লম্বা বুধ। সাইন বা ওই মুখস্থ করেন, লতি ভূতি লবু। এটা মনে রাখতে হবে। ল মানে লম্ব, লম্ব মানে কি? বিপরীত বাহু। আর ভূ মানে কি? ভূমি, ভূমি মানে কি? সন্নিহিত বাহু। এটা মুখস্থ করলে হয়ে যায়, বেশিক্ষণ লাগবে না। এটা একটু ভালো লিখবেন, ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি, সাইন থিটা মানে বিপরীত বাহু বাই অতিভুজ, কস থিটা মানে এই সন্নিহিত বাহু বাই অতিভুজ, ট্যান থিটা মানে কি? বিপরীত বাহু বাই কি? সন্নিহিত বাহু। ঠিক আছে। লথি ভূতি লবু, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তারপরে কি? লম্ব বাই ভূমি। আমরা লম্বটাকে বলতেছি বিপরীত বাহু, আর ভূমিটাকে বলতেছি সন্নিহিত বাহু। এই তিনটা পারলে বাকি তিনটা পারা সম্ভব। এতটুকু বোঝা গেছে? একটু কষ্ট করে এটা বুঝে নিয়ে একটু মুখস্থ করবেন, এটা অনেক ইম্পর্টেন্ট পড়া। ঠিক আছে।